এখান থেকে অবশ্যই বাংলাদেশে যতগুলো বোর্ড পরীক্ষায় কোশ্চেন হোক না কেন, অবশ্যই এখান থেকে কোশ্চেন আসবেই আসবে। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসলাম তোমাদের সামনে, আমি তোমাদের মেহেদি ভাইয়া। আজকে তোমাদের সাজেশন নিয়ে আসছি বায়োলজি দ্বিতীয় পত্রে। তো তোমরা যারা আমার আগের ক্লাসটি করেছো, দেখছো যে বায়োলজি প্রথম পত্রে আমি যা সাজেশন দিয়েছিলাম বা যে টপিকগুলো পড়িয়েছিলাম, সেখান থেকে সকল বোর্ডে মোটামুটি ভালো একটা কোশ্চেন চলে আসছে এবং তোমরা ভালোভাবে অ্যান্সার করতে পারছো, আমার বিশ্বাস। তো আজকে আমরা দেখব যে বায়োলজি দ্বিতীয় পত্রের জন্য কি কি সাজেশন আমরা রেডি করছি তোমাদের জন্য, ঠিক আছে? তো তোমরা যারা আমার বায়োলজি প্রথম পত্রের ক্লাসটি করেছো, তোমরা তারা আমার উপর আস্থা রাখতে পারো যে আমরা বায়োলজি দ্বিতীয় পত্র যেটা আছে সেটা তোমার জন্য একটা ভালো একটা সাজেশন আমরা নিয়ে এসেছি, ঠিক আছে? তো অনেকের মনে এটা কোশ্চেন থাকতে পারে, ভাইয়া যে আমি বায়োলজি প্রথম পত্র যে কোনো কারণে একটু খারাপ করছি ভাইয়া, তাহলে আমি এখন কি করব? ভাই আজকে তোমার এই ক্লাসটি হচ্ছে তোমার জন্য একদম, ঠিক আছে? কেন একদম ভাই? কারণ আমাদের ইন্টারমিডিয়েটে যে ব্যাপারটা হয় যে আমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এই দুইটা পত্র মিলায় আমাদের এই প্লাসটা দেওয়া হয়। তাহলে এখানে যদি তুমি একটা ভালো মার্কস ক্যারি করতে পারো, তাহলে কিন্তু তোমার দুইটা মিলে জিপিএ 5 যেটাকে বলো তোমরা, এ প্লাস গ্রেড যেটাকে বলো, সেটা চলে আসবে, ঠিক আছে? তো আমরা আজকে দেখবো আমাদের এই দ্বিতীয় পত্রে কি কি টপিক তোমাদের জন্য নিয়ে এসেছি। চলো শুরু করা যাক। তাহলে বায়োলজি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে নাম হচ্ছে কি ভাই? প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। ভাইয়া দেখো যে বায়োলজি দ্বিতীয় পত্র যেটা আছে, বায়োলজি দ্বিতীয় পত্র কিন্তু প্রথম পত্রের থেকে অনেক ইজি, ঠিক আছে? কেন ইজি ভাই? বায়োলজি প্রথম পত্র যেটা আছে ভাই, উদ্ভিদ নিয়ে পড়াশোনা। উদ্ভিদ তো আমরা অত রিলেট করতে পারি না নিজেদের সাথে, কিন্তু দ্বিতীয় পত্র যেটা আছে আমাদের যে মানব দেহ, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যা আছে সবকিছু এটার সাথে রিলেটেড। তো আমরা এই জিনিসটাকে বেশি পরিমাণ আমাদের সাথে রিলেট করতে পারি, যার জন্য এটা আমাদের কাছে বেশি ইজি লাগে। তো আমরা আজকে সেই আঙ্গিকে দেখবো যে এখানে কি হয়। হ্যাঁ, প্রাণীর শ্রেণীবিন্যাস ও বিভিন্নতা যেটা আছে, প্রাণীর শ্রেণীবিন্যাস ও বিভিন্নতা থেকে অনেক বড় একটা অধ্যায়। তোমরা জানো যে এটা অনেক বড় একটা অধ্যায় এবং এটা লেন্দি ভাই, যে এটা স্বীকার করতে হবে যে ভাই অনেক 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 ইনফরমেশন আমাদের মনে রাখতে হয়। তো আমি তোমাদের এখানে কিছু টপিক দেবো, এই টপিকগুলো যদি তোমরা পড়তে পারো তাহলে দেখবে যে এই অধ্যায়টা তোমাদের আর বিরক্ত লাগবে না, এই অধ্যায়টা থেকে তোমরা একটা ভালো ফল নিয়ে আসতে পারবা, ঠিক আছে? প্রথমে যদি আমি বলি ভাই, প্রথমে বললে তোমাদের এখান থেকে পড়তে হবে কি? প্রথমে বললেই পড়তে হবে এখান থেকে ভাই পর্ব। পর্ব কোনগুলো? আমাদের এখানে মোট পর্ব আছে 33টা, তাই তো? তার মধ্যে মেজর পর্ব আছে 9টা। তো আমরা সেই 9টা পর্ব অবশ্যই ভালো করে পড়বো। 9টা পর্বের মধ্যে দেখো আমি এখানে লিখলাম পর্বসমূহ। পর্বসমূহ কোনগুলো ভাই? মেজরগুলা। ভাই মেজরের মধ্যে কি সবকিছু পড়বো? না, মেজরের মধ্যে সবকিছু পড়ার দরকার নেই। দেখো তোমাদেরকে একটা জিনিস বোঝাই, সেটা হচ্ছে যে মেজর পর্বগুলোর মধ্যে প্রথমে কি আছে আমাদের? পরিফেরা আছে, তারপর নিডারিয়া আছে। দেখো পরিফেরা সম্পর্কে তোমরা সেই মোটামুটি প্রথম থেকে একটু একটু করে পড়ে অভ্যস্ত, মানে এটা তোমরা একবার যদি দেখো তাহলে দেখবে যে তোমাদের হয়ে গেছে। নিডারিয়া কেন ভাই স্কিপ করতে বললাম? আমরা এই অধ্যায়টা শেষ করে যখন পরবর্তী অধ্যায়ে চলে যাব, পরবর্তী অধ্যায়ে গিয়ে দেখবা যে আমাদের প্রাণীর পরিচিতি নামে যে অধ্যায়টা আছে, প্রথম টপিকটাই হচ্ছে আমাদের নিডারিয়া। তো তুমি যখন একটা জিনিস পূর্ণাঙ্গভাবে জানবা, সেটা তো তার অল্প কিছু তুমি এমনি জানবা, তাই না? তো এখানে আমাদের যে পর্বগুলো আছে, পর্বগুলো তো অল্প পরিসরে লেখা আছে, তো সেটারই পূর্ণাঙ্গ রূপ আমাদের আবার পরবর্তী অধ্যায়ে আছে। তাহলে তুমি যদি পরবর্তী অধ্যায়টাতে ভালো করে পড়ো নিডারিয়া সম্পর্কে, তাহলে এখানে হাইড্রা সম্পর্কে যদি পড়ো, তাহলে তুমি নিডারিয়া খুব ইজিলি বুঝতে পারবে। তাহলে আমরা নিডারিয়া স্কিপ করলাম কার জন্য? আমাদের পরবর্তী অধ্যায় হাইড্রার জন্য, ঠিক আছে? এবং আরেকটা পর্ব, সেটা হচ্ছে যে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা আমরা স্কিপ করবো কেন ভাই? কারণ প্রাণীর পরিস্থিতির যে দ্বিতীয় ধাপটা আছে সেটা হচ্ছে কি? আমাদের ঘাসফড়িং। ঘাসফড়িং যদি তুমি ভালো মতন পড়ো, তাহলে তোমার আর্থ্রোপোডা সম্পর্কে আর কোনো কোশ্চিন থাকবে না। তাহলে আমরা কি কি বাদ দিলাম? যে পরিফেরা দিলাম বাদ, তারপরে দিলাম নিডারিয়া এবং তারপর দিলাম আর্থ্রোপোডা। ভাই সব থেকে বেশি পড়তে হবে কি? বেশি পড়তে হবে এই পর্বগুলোর মধ্যে একটা হচ্ছে অ্যানেলিডা, একটা হচ্ছে প্লাটিহেলমিনথিস, আর একটা হচ্ছে ভাই মলাস্কা। কয়টা বললাম আমি এখানে ভাই? অ্যানেলিডা, প্লাটিহেলমিনথিস এবং মলাস্কা। আর একটা আছে, সেটা হচ্ছে যে যেটা আমরা বলি কর্ডাটা সম্পর্কে আমরা পরে বলবো আর কি। তো আমরা এই তিনটা জিনিস এখানে দিলাম, যে অ্যানেলিডা, প্লাটিহেলমিনথিস এন্ড মলাস্কা। এই সম্পর্কে আমাদের অবশ্যই এবং অবশ্যই জানতে হবে। কি জানবো ভাই এখান থেকে? দেখো এখানে তোমরা দেখবে যে প্রত্যেকটা পর্বের কি আছে ভাই? বৈশিষ্ট্য আছে অনেকগুলো। বৈশিষ্ট্যগুলো কিভাবে মনে রাখবা? বৈশিষ্ট্য তো অনেক। বৈশিষ্ট্য থেকে সবসময় মনে রাখবা কিওয়ার্ডগুলা। কি বললাম ভাই? কিওয়ার্ড মনে রাখবা। কিওয়ার্ড মনে রাখলে কি হবে? ধরো যে একটা পর্ব এখানে ধরলাম যে মলাস্কা। ভাই মলাস্কাতে কি আছে জানো? মলাস্কাতে হচ্ছে মেন্টল থাকে, রেতি জিব্বা থাকে। তাহলে আমি দুইটা জিনিস বললাম, আমি দুইটা শুধু কিওয়ার্ড বলছি, একটা হচ্ছে মেন্টল, একটা বললাম রেতি জিব্বা। কিন্তু আমি বলতে পারবো যখন তুমি মেন্টল বললাম কথাটা, তোমরা যদি মেন্টল কথাটা তোমাদের মাথায় থাকে, তাহলে দেখবা যে পরীক্ষার হলে গিয়ে তোমার অটোমেটিক মাথায় আসবে যে মলাস্কা
মেন্টল দ্বারা আবৃত থাকে, মানে কি শক্ত খোলস দ্বারা আবৃত থাকে। তাহলে এরকম কিওয়ার্ডগুলো যদি তোমরা এই পর্বগুলো থেকে মনে রাখতে পারো, তাহলে দেখবা কি যে এই কিওয়ার্ডের দরুন তোমার একটা লাইন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তোমরা সেখান থেকে অবশ্যই ভালো একটা মার্কস নিয়ে আসবা। তারপর আসো, তারপরে যে পড়া, তারপর হচ্ছে যে আমাদের এখান থেকে পড়তে হবে আর কি জিনিস পড়তে হবে ভাই, যে এর পরবর্তীতে আমরা যে ধাপটা দেখবো সেটা হচ্ছে যে মাছের যে প্রকারভেদটা আছে, ঠিক আছে। মাছের মধ্যে কি কি আছে? কন্ড্রিকথিস আছে, অ্যাক্টিনোপ্টেজি আছে, সার্কোপ্টেজি আছে। আমি লিখে নিলাম মাছটা। তাহলে মাছের মধ্যে কয়টা আছে ভাই? 3টা আছে, 3টা মাছের মধ্যে আছে 3টা। তাহলে আমি প্রথমে বললাম এখানে পর্বসমূহের ক্ষেত্রে 9টা পর্ব আমাদের অবশ্যই দেখতে হবে, তার মধ্যে আমি 3টা দিলাম। বাদ বাকিগুলো কি বাদ না? বাদ বাকিগুলো অবশ্যই পড়বো আমরা। 2টা পরবর্তী অধ্যায় আছে এবং বাদ বাকিগুলো আমরা একবার দুবার করে পড়ে নেব, ঠিক আছে। এবং পরবর্তীতে আসো, পরবর্তীতে যদি বলো, পরবর্তীতে আমরা দেখবো যে হচ্ছে যে পাখি সম্পর্কে। পাখি কোথায় ভাই? পাখি হচ্ছে যে করডেটা পর্ব যেটা আছে, করডেটা পর্বের মধ্যে কয়েকটা আমাদের উপপর্ব করে যেগুলো বলো তোমরা, এটা আছে। তার মধ্যে একটা পর্ব অ্যাভিস, যেটা পাখি আমরা বলি, আর একটা হচ্ছে যে ম্যামালিয়া, স্তন্যপায়ী যেটা। তাহলে হচ্ছে কি পাখি সম্পর্কে আমরা জানবো। পাখি একটা হচ্ছে কি পাখি, পাখি সম্পর্কে অবশ্যই এগুলো গুরুত্বপূর্ণ। আমি যা এখানে দিচ্ছি সবকিছুই ভাই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে আসো, তারপরে আছে একটা যে ইউরোকর্ডাটা অ্যান্ড সেফালোকর্ডাটা। কি বললাম? ইউরোকর্ডাটা অ্যান্ড সেফালোকর্ডাটা। তাহলে ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা, ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা, সেফালোকর্ডাটা। তাহলে আমি এখান থেকে কি কি বললাম ভাই? পর্বসমূহ অবশ্যই জানতে হবে। তারপর বললাম মাছ যে আছে, মাছের সম্পর্কে জানতে হবে। মাছের মধ্যে আইস আছে, তাদের লেজের গঠন আছে, এগুলো সম্পর্কে তো তোমরা জানবা অবশ্যই। পাখিটা জানতে হবে। পাশাপাশি এখানে আরেকটা কি বললাম ভাই? ম্যামালিয়া, ম্যামালিয়া কর্ডাটার ক্ষেত্রে। তারপর আমি বললাম ভাই ইউরোকর্ডাটা আর হচ্ছে কি সেফালোকর্ডাটা। তাহলে আমরা এখান থেকে অনেকগুলো পাইলাম। আমাদের যে এই জিনিসগুলো যদি আমরা পড়ি তাহলে দেখবো যে ভালো একটা মার্কস নিয়ে আসবো। ভাই এই অধ্যায়টাতে অনেকগুলো পর্ব আছে, আমাদের পর্বগুলো সম্পর্কে তোমাদেরকে অবশ্যই অবশ্যই জানতে হবে। এবং পরবর্তীতে আসো, পরবর্তীতে যদি বলি, পরবর্তীতে এখান থেকে কি আছে ভাই? খ মার্কের জন্য খুব আসে, সেটা হচ্ছে একটা সিলম, একটা হচ্ছে প্রতিসাম্যতা। কি বললাম? সিলম অ্যান্ড হচ্ছে প্রতিসাম্যতা, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে কি সিলম, সিলম, ও আর একটা হচ্ছে কি প্রতিসাম্যতা, প্রতিসাম্যতা। তাহলে ভাই আমাদের প্রথম অধ্যায়ে যে সাজেশনটা আমি দিলাম সেটা হচ্ছে কি পর্বসমূহ মেজর। তার মধ্যে বললাম যে আমরা পরবর্তীতে পর্ব কিছু এবং বাদ বাকি যেটা আছে এগুলো আমার কাছে। তার মধ্যে দেখো এর মধ্যে একটা কথা বলিনি, প্লাটিহেলমিনথিস ভাই খুবই 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 ইম্পর্টেন্ট। প্লাটিহেলমিনথিস খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর আমি বললাম মাছ সম্পর্কে, তারপর বললাম পাখি এবং ম্যামালিয়া, তারপর বললাম ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা, এবং তারপর বললাম হচ্ছে সিলম এবং প্রতিসাম্যতা। আমি তোমাদের জন্য খুব অল্প করে নিয়ে আসছি এখানে, যে অল্প করে টপিক যেগুলো দিলাম, যে এগুলো টপিক যদি তোমরা এই কয়েকদিন যে পরীক্ষার মাঝে গ্যাপ আছে, এই 2-1টা দিন যদি তোমরা ভালো করে পড়ো তাহলে দেখবে যে এখান থেকে একটা ভালো ফল তোমরা নিয়ে আসবা। তো আমরা এখন দেখি পরবর্তী অধ্যায় কি আছে, ঠিক আছে। তো ভাইয়া দেখো যে এখানে প্রথম অধ্যায়টা কিন্তু একটু কঠিন বলতে পারো তোমরা। কঠিন কেন ভাই? যে পর্ব অনেক কিছু মনে রাখতে হয়, এখানে একটু কষ্ট হবে, কিন্তু যদি তোমরা একবার বুঝে যাও এই জিনিসটা তাহলে কিন্তু আর বেশি কষ্ট হবে না। তো আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই জীববিজ্ঞান দ্বিতীয় পত্র কিন্তু প্রথম পত্রের মতো অত কঠিন না, ঠিক আছে, যে একটু সহজ আছে ওটার থেকে। কেন? যে ভাই এটা আমরা বেশি পড়ি, হইতে পারে এটা রিজন, বা আমরা শরীরের সাথে বেশি কানেক্ট করি, সেই জন্য এটা হতে পারে রিজন একটা, ঠিক আছে। তাহলে আমরা যদি এখন দেখি দ্বিতীয় অধ্যায়ের মধ্যে কি আছে ভাই? প্রাণী পরিস্থিতি, প্রাণী পরিস্থিতি, পরিস্থিতি। ভাই প্রাণীর পরিস্থিতির মধ্যে প্রথম আমরা কি দেখবো? প্রথম দেখবো আমরা হাইড্রা। একটু আগে আমি বলে আসলাম যে তোমাদের দ্বিতীয় অধ্যায় আমরা যখন আসবো, তৃতীয় অধ্যায় কি দেখবো ভাই? তৃতীয় অধ্যায় দেখবো হচ্ছে যে নিডারিয়া, যেটা আমরা বললাম। তো নিডারিয়ারে কিন্তু একটা উদাহরণ হচ্ছে হাইড্রা। তো হাইড্রা সম্পর্কে যখন তুমি পূর্ণাঙ্গ জানবে একদম, তখন কিন্তু তোমার নিডারিয়ার বৈশিষ্ট্য অটোমেটিক মাথায় চলে আসবে। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে আমরা নিডারিয়া সম্পর্কে দেখি কি কি পড়বো, নিডারিয়া থেকে আমাদের ইম্পর্টেন্ট কি কি জিনিস, ঠিক আছে। তাহলে প্রথমে আসো, প্রথমে একটা জিনিস দেখো ভাই, নিডারিয়ার ক্ষেত্রে তোমাকে যেটা মাস্ট বি জানতে হবে সেটা হচ্ছে নিডোব্লাস্ট। কি ভাই? নিডোব্লাস্ট, নিডোব্লাস্ট না জেনে পরীক্ষা হলে যাবা না। নিডোব্লাস্ট কি? নিডোব্লাস্টের গঠন নিডোব্লাস্টের গঠন চিত্রসহ। কি সহ? চিত্রসহ। তাহলে ভাই নিডোব্লাস্টের গঠন চিত্রসহ। তো ওই যে বইয়ের মধ্যে দেখবে যে এরকম একটা যে চিত্র আছে, সেটা হচ্ছে নিডোব্লাস্টের গঠন চিত্রসহ, ঠিক আছে। তোমরা অবশ্যই এটা পড়ে যাবা, কারণ এটা থেকে গমার্কে কোশ্চেন আসার চান্সেস সব থেকে বেশি, ঠিক আছে। তারপরে একটা আমাদের এখান থেকে পার্ট আছে, সেটা হচ্ছে কি ভাই? আমরা যদি হাইড্রা দেখি, হাইড্রা পড়ার সময় দেখবে যে এর পেশি স্তর আছে, না? পেশি স্তরের মধ্যে কি আছে? অ্যাপিডার্মিস আছে এবং গ্যাস্ট্রোডার্মিস আছে। ভাই অ্যাপিডার্মিসে কয়টা কোষ আছে আমাদের?
আমাদের 7টা আছে, আর গ্যাস্ট্রোডার্মিসের কয়টা আছে? 5টা আছে। ভাই এই দুটো সম্পর্কে মাস্ট বি জানতে হবে। এই এপিডার্মিসের কোষস্তর সম্পর্কে জানতে হবে এবং গ্যাস্ট্রোডার্মিসের কোষস্তর সম্পর্কে জানতে হবে। তাহলে আমি কি বললাম ভাই, যে পেশি স্তর যেগুলো আছে এই পেশি স্তরগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। কার? এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিস। কিভাবে মনে রাখবে ভাই? দেখবে যে এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের শুধু পার্থক্য হচ্ছে কোথায় জানো? জনিতে। জনি ভাইয়ে পার্থক্য আছে, ঠিক আছে? জনিতে কি? জনন কোষ এবং নিডোসাইট। জনন কোষ এবং নিডোসাইট, এইটা গ্যাস্ট্রোডার্মিসে নাই, আর বাদ বাকি সবগুলো আমাদের গ্যাস্ট্রোডার্মিসে আছে, ঠিক আছে? এবং পরবর্তীতে আসো, পরবর্তীতে যদি বলি তাহলে পরবর্তীতে এখান থেকে পড়বা কি ভাই? হাইড্রার চলন। কি পড়বা? হাইড্রার চলন। অনেকগুলো আছে। কি কি আছে ভাই? সময় শর্টিং আছে, লুপিং আছে, ক্রলিং আছে, অনেকগুলো আছে। হ্যাঁ, তো হাইড্রার চলন সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে হাইড্রার চলন সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে আমরা এখান থেকে কি কি পাইলাম? যে হাইড্রার চলন, তারপর পাইলাম যে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের কোষসমূহ, এবং তারপর পাইলাম হচ্ছে কি নিডোব্লাস্টের গঠন, ঠিক আছে? এবং পরবর্তীতে যদি আমি আসি, পরবর্তীতে এখান থেকে একটা জিনিস আছে, হাইড্রার শেষ পর্যায়ে গিয়ে দেখবে তোমরা যে এখানে আছে যে হাইড্রার মিথোজেবিতা। খুব পরিমাণ প্রিয় টিচার যারা আছে এদের একটা কোশ্চেন, যে হাইড্রার ইয়ে আছে কি? মিথোজেবিতা। হাইড্রা HYDRA, হাইড্রা এর মিথোজীবিতা। তাহলে কি বললাম ভাই? হাইড্রার মিথোজীবিতা। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে দ্বিতীয় পর্বে হাইড্রা আছে। হাইড্রার মধ্যে কি বললাম ভাই? নিডোব্লাস্টের গঠন। তারপর বললাম এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের কোষসমূহ অবশ্যই জানতে হবে। তারপর বললাম কি ভাই? তারপর বললাম হাইড্রার চলন সম্পর্কে জানতে হবে। তারপর বললাম হাইড্রার মিথোজীবিতা সম্পর্কে জানতে হবে। তো আরো কিছু এখানে আছে। হ্যাঁ, একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে হাইড্রার জনন সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা হাইড্রা থেকে এতটুকু পড়বো, ঠিক আছে? তাহলে আমরা পরবর্তীতে আছে আমাদের প্রাণীর পরিস্থিতির দ্বিতীয় পার্টটা সম্পর্কে আমরা এখন দেখব। তো আমি বোর্ডটা ক্লিন করে নিই। তো ভাইয়া আমরা এখন দেখব যে হচ্ছে পরবর্তী যে আমার প্রাণীর পরিস্থিতি যেটা আছে, প্রাণীর পরিস্থিতি থেকে পরবর্তী আমাদের ধাপটা, পরবর্তী পার্ট কি আমাদের? পরবর্তী পার্ট হচ্ছে ভাই আমাদের এখানে আসবে শুধু ঘাসফড়িং। কি? ঘাসফড়িং। আচ্ছা ভাই, ঘাসফড়িং হচ্ছে কোন পর্বের প্রাণী? সেটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী, ঠিক আছে? তো ঘাসফড়িং সম্পর্কে যদি তুমি পূর্ণাঙ্গভাবে জানো তাহলে তোমার আর আর্থ্রোপোডার বৈশিষ্ট্য পড়তে হবে না। এর জন্য আমি প্রথমে বলছিলাম যে নিডারিয়া আর হচ্ছে আর্থ্রোপোডা সম্পর্কে তোমরা স্কিপ করতে পারো, কারণ আমরা এই সম্পর্কে বিস্তারিত পড়াশোনা করব। এখন যদি আমি দেখি যে প্রাণীর পরিস্থিতি ঘাসফড়িং এ আমাদের কি আছে, ভাই আমি এটা রেড পেন দিয়ে দিতে বাধ্য, কারণ এটা এত বেশি ইম্পর্টেন্ট। সেটা কি? ঘাসফড়িং এর দর্শন কৌশল। তাহলে প্রথমে আমি এখানে আসলাম ঘাসফড়িং এর দর্শন কৌশল। ভাই ঘাসফড়িং এর দর্শন কৌশল কয়টা আছে? 2টা আছে। ঘাসফড়িং এর দর্শন কৌশল 2টা, একটা হচ্ছে অ্যাপোজিশন, একটা হচ্ছে সুপারপোজিশন। কি বললাম? একটা অ্যাপোজিশন, একটা হচ্ছে সুপারপোজিশন। এখন যদি আমি পরবর্তীতে বলি, পরবর্তীতে এই দর্শন কৌশল যেটা আছে কি দিয়ে দেখবে? চোখ দিয়ে, তো তাই না? তো এই যে দর্শন কৌশলের মধ্যে ওমাটিডিয়ামের গঠন, ওমাটিডিয়ামের গঠন, এটা অবশ্যই চিত্র সহ। খুবই ইম্পর্টেন্ট ভাই, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে কি বললাম? যে আমাদের এখানে ঘাসফড়িং এর দর্শন কৌশল সম্পর্কে জানতে হবে। কোনটা? অ্যাপোজিশন অ্যান্ড সুপারপোজিশন। তারপর বললাম আমি যে আমাদের দর্শন যে অঙ্গ আছে, মানে চোখ আছে যে ঘাসফড়িং এর, সেটা হচ্ছে ওমাটিডিয়ামের গঠন। তোমাকে অবশ্যই কি সম্পর্কে জানতে হবে? চিত্র সম্পর্কে জানতে হবে। দেখো ভাই, ঘাসফড়িং যদি তুমি প্রথম থেকে পড়া শুরু করো তাহলে তোমার কাছে অনেক কঠিন মনে হবে। কেন কঠিন মনে হবে? অনেক পড়াশোনা ঘাসফড়িং এবং অনেক বড় একটা অধ্যায়, ঠিক আছে? অনেক বড় একটা পার্ট। তাহলে ঘাসফড়িং এ কি পড়বা? এই কারণে আমি তোমাদের জন্য দেখেছি যে কোনটা আসলে বোর্ডে বেশি আসতেছে, সেখান থেকে আমি কিন্তু তোমাদের জন্য এই সাজেশনটা তৈরি করেছি। এখন যদি আমি পরবর্তীতে বলি যে পরবর্তীতে এর জন্য কি ইম্পর্টেন্ট আছে ভাই? পরবর্তীতে এর জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ঘাসফড়িং এর প্রজনন, আর একটা ঘাসফড়িং এর শ্বসন, আর একটা হচ্ছে কি রেচন। তাহলে ঘাসফড়িং এর কি বললাম? যে ঘাসফড়িং এর ভাই বললাম শ্বসন এন্ড হচ্ছে রেচন। তাহলে রেচন তন্ত্র ও শ্বসন তন্ত্র। তাহলে কি বললাম এখানে? আমি ঘাসফড়িং এর ক্ষেত্রে আমি 3টা টপিক 3 স্টার করে দিয়েছি। একটা হচ্ছে ঘাসফড়িং এর দর্শন কৌশল, সুপারপোজিশন এন্ড অ্যাপোজিশন। তারপর আমি বললাম ওমাটিডিয়ামের গঠন, চিত্র সহ জানতে হবে। এবং তারপর বললাম কি আমি রেচন তন্ত্র এবং শ্বসন তন্ত্র সম্পর্কে তোমাকে জানতে হবে। এখন ভাই আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, যে এটা আসে মাঝে মাঝে,
সেটা হচ্ছে কি আমাদের, সেটা হচ্ছে যে প্রজনন এবং রূপান্তর। প্রজনন আর রূপান্তর কোনটা ভাই? প্রজনন আর রূপান্তর দেখবে যে তোমরা বইয়ের মধ্যে আছে যে একটা ঘাসফড়িং এর রূপান্তর, যে ডিম থেকে নিম্ফ, নিম্ফ থেকে হচ্ছে যে আস্তে আস্তে শিশু, শিশু থেকে পূর্ণাঙ্গ ঘাসফড়িং, একটা চক্র আছে সেটা। তাহলে কি বললাম? প্রজনন ও রূপান্তর, প্রজনন ও রূপান্তর, রূপান্তর। তাহলে আমি এখানে ঘাসফড়িং এর ক্ষেত্রে শুধু 4টা জিনিস বললাম, অ্যাকচুয়ালি 4টা না, এখানে অনেক কয়টাই আছে, তা আমি একবারই দিয়ে দিছি তোমাদের জন্য যে ঘাসফড়িং এর দর্শন কৌশল সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে। তারপরে আমি বললাম ওমাটিডিয়ামের গঠন চিত্র সহ জানতে হবে, এবং বললাম হচ্ছে রেশমতন্ত্র এবং শ্বসনতন্ত্র সম্পর্কে জানতে হবে। তারপর বললাম প্রজনন এবং রূপান্তর সম্পর্কে জানতে হবে। দেখো ভাই, এই অধ্যায় থেকে যদি বলি, এই অধ্যায় থেকে কিন্তু বেশিরভাগ কোশ্চিন আসে আমাদের ঘাসফড়িং এবং হাইড্রা থেকে, আর রুই মাছ থেকে যে কোশ্চিন আসে খুবই অল্প। তো অল্পর মধ্যে আমি তোমাদের জন্য 2টা টপিক দেবো, যে এই 2টা টপিক পড়লে তোমাদের জন্য হয়ে যাবে। সেটা হচ্ছে কি, ঘাসফড়িং এর ক্ষেত্রে আমরা একটু দেখবো। আমি তার মধ্যে বোর্ডটা ক্লিন করে নিই, ঠিক আছে? তো আমরা দেখো এখন দেখবো ভাই, এখন দেখবো হচ্ছে যে আমাদের প্রাণীর পরিস্থিতি যেটা আছে সেটাতে শুধু এই ঘাসফড়িংটা আমাদের চেঞ্জ হয়ে যাবে, এবং এখানে বসবে আমাদের রুই মাছ। কি বসবে ভাই? রুই মাছ, রুই মাছ, ঠিক আছে? তো রুই মাছ সম্পর্কে কি বলবো ভাই, আমি আগেই বলে নিছি যে এখান থেকে আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে কোশ্চিন বেশিরভাগ সময় আসে কোথা থেকে? যে ঘাসফড়িং এবং হাইড্রা থেকে। এখান থেকে আমরা শুধুমাত্র দেখব যে ফুলকার গঠন এবং বায়ুথলি। কি বললাম ভাই? ফুলকার গঠন ও বায়ুথলি, ফুলকার গঠন ও বায়ুথলি, বায়ুথলি। এবং পরবর্তীতে যদি আরেকটা টপিক আমি বলি, পরবর্তীতে আরেকটা টপিক আছে এখান থেকে, সেটা হচ্ছে ঘাসফড়িং এর রক্ত পরিবহন, সরি রুই মাছের রক্ত পরিবহন, রুই মাছের রক্ত পরিবহন, পরিবহন। ভাই এখান থেকে এমসিকিউ গুলো দেখবে যে লেজ থেকে আসে, লেজের যে একদম শেষের অংশটা আছে ওখান থেকে দেখবা, আর এটা দেখবা যে কোথায় কোন রক্তটা যাচ্ছে, ঠিক আছে? ওগুলো তোমরা যদি এমসিকিউ এর জন্য দেখে নাও তাহলে দেখবে যে এই অধ্যায় থেকে তোমরা মোটামুটি একটা ভালো অ্যান্সার করতে পারবা। তো আমাদের প্রথমে যে দুইটা অধ্যায়, এই দুইটা অধ্যায় আমাদের মানব শারীরতত্ত্বের অংশ না, এটা আমাদের বাহিরের। আমরা এখন ঢুকবো মানব শারীরতত্ত্বে, ঠিক আছে? মানব শারীরতত্ত্বে যেটা ঢুকি যদি আমরা, তাহলে সেখান থেকে দেখবো আমাদের তৃতীয় অধ্যায় থেকে শুরু হয়। মূলত আমি তোমাদের যে সাজেশনটা দিব, আমি বলবো সবসময় আমাদের মানব শারীরতত্ত্ব থেকে অ্যান্সার বেশি করতে, কারণ সেই জিনিসটা তোমরা রিলেট করতে পারবা এবং তোমাদের মনে বেশি থাকবে, ঠিক আছে? তো আমরা পরবর্তী যে অধ্যায়টা আছে, পরবর্তী অধ্যায় সম্পর্কে দেখবো। আমি বোর্ডটা ক্লিন করে নিই। তো পরবর্তী অধ্যায় ভাই, আমি অনেকক্ষণ কথা বললাম, যে এ পর্যন্ত তোমরা 2টা অধ্যায়ের সাজেশন পেয়ে গেছো। 2টা অধ্যায়ের মধ্যে আমি বললাম প্রথমটা এবং দ্বিতীয়টা। প্রথমটার ক্ষেত্রে আমি কি বলছিলাম ভাই? প্রথমটার ক্ষেত্রে আমি বলছিলাম যে আমাদের পর্বসমূহগুলো সম্পর্কে জানতে হবে। তারপর আমি বলছিলাম তোমাদের যে বাদবাকি যে পাখি ছিল, ম্যামালিয়া ছিল, তারপর সিলোম, প্রতিসাম্যতা ছিল। তো এগুলো যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে দেখবে যে এখান থেকে ভালো একটা মার্কস ক্যারি করে নিয়ে আসতে পারবা। তো এখন আমরা দেখব যে তৃতীয় অধ্যায় মানব শারীরতত্ত্বের জন্য, তৃতীয় অধ্যায় নাম কি ভাই? পরিপাক ও শোষণ, পরিপাক ও শোষণ, ঠিক আছে? তাহলে দেখো এখন যে পরিপাক ও শোষণ যেটা আছে আমাদের, এই অধ্যায় থেকে আমরা কি পড়বো ভাই? এই অধ্যায় থেকে আমরা অবশ্যই পরীক্ষায় অ্যান্সার করে আসব, কারণ এই অধ্যায় এমন একটা অধ্যায়, এই অধ্যায় থেকে কোশ্চিন তোমাদের মাস্ট বি আসবে, এবং একটা না 2টাও আসতে পারে এখান থেকে, ঠিক আছে? কারণ আমাদের অধ্যায় কয়টা? আমাদের শর্ট সিলেবাসে অধ্যায় 7টা, তো আমাদের 5টা কোশ্চিন করা অনেক ইজি। তো আমি বলবো এই অধ্যায়টা এত বেশি ইম্পর্টেন্ট যে এখান থেকে কোশ্চিন মাস্ট বি তোমাদের জন্য আসবে, এবং ভালো মানের একটা কোশ্চিন হবে, ঠিক আছে? তো এখান থেকে আমরা কোন কোন টপিকগুলো দেখবো একটু দেখে নিই। তো প্রথমে আমি যদি বলি এই অধ্যায়ের প্রথমে বললেই 3 স্টার একটা ইম্পর্টেন্ট টপিক আছে ভাই। 3 স্টার ইম্পর্টেন্ট টপিকটা কি ভাই? যেহেতু আমাদের পরিপাক ও শোষণ আছে, তাহলে আমাদের এই জিনিসটা আমাদের কিভাবে পরিপাক হয় এই সম্পর্কে জানতে হবে। কোথায় কোথায় ভাই? আমাদের পাকস্থলীতে হয়, আমাদের মুখ গহ্বরে হয়, এবং আমাদের ক্ষুদ্রান্তে হয়, তাই তো? তো আমাদের এই তিন জায়গায় যে পরিপাকটা হয় সবটুকুই জানতে হবে সেখান থেকে। কেন ভাই? কারণ তোমাদের পরীক্ষায় যে আসবে হয়তোবা মুখ গহ্বরে চাইতে পারে, নয়তো পাকস্থলী, অথবা আমাদের কি চাইতে পারে? ক্ষুদ্রান্তে চাইতে পারে। এখন আমরা যে খাবারটা খাই, এই খাবারের মধ্যে কি থাকে? সচরাচর শর্করা থাকে, আমিষ থাকে, স্নেহ থাকে। তো এই 3 শ্রেণীর খাদ্যের জন্যই অবশ্যই আমাদের পরিপাক জানতে হবে, ভালো করে জানতে হবে। তাহলে যদি আমি বলি, তাহলে আমি কি বললাম? যে শর্করা, আমিষ, তারপর বললাম স্নেহ। কি ভাই? শর্করা, আমিষ এবং স্নেহ। এই শর্করা, আমিষ এবং স্নেহ জাতীয় খাদ্য যেগুলো আছে, জাতীয় খাদ্যের পরিপাক, এই শুধুমাত্র এই প্রথম যে ইম্পর্টেন্ট জিনিসটা আমি দিলাম তোমাদের, এইটা যদি তোমরা পড়ো তাহলে দেখবা যে মাস্ট বি বাংলাদেশে যতগুলো বোর্ড পরীক্ষা হবে কোথাও না কোথাও চলে আসছে, ইভেন প্রত্যেকটা বোর্ডে চলে আসার সম্ভাবনা 90%, ঠিক আছে? তাহলে কি বললাম? যে
শর্করা, আমিষ এবং স্নেহ জাতীয় খাদ্যের পরিপাক। ভাই কোথায় কোথায় পরিপাকটা আমাদের জানতে হবে? পরিপাকটা জানতে হবে আমাদের মুখ গহ্বর, মুখ গহ্বর, তারপর আমি বললাম পাকস্থলী, পাকস্থলী, তারপর আমি বললাম ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত। তাহলে আমি প্রথম যে টপিকটা দিলাম তোমাদের সেটা হচ্ছে কি, আমাদের পরিপাক শোষণ থেকে আমরা কি দিলাম টপিকটা, যে শর্করা, আমিষ এবং স্নেহ জাতীয় খাবার যেগুলো আছে এদের আমাদের পরিপাকটা সম্পর্কে জানতে হবে। 3 জায়গায় যে পরিপাক হয়, 3 জায়গায় পরিপাক সম্পর্কেই আমাদের জানতে হবে, না জেনে পরীক্ষা হলে যাওয়া যাবে না। ঠিক আছে, তো আমরা যদি পরবর্তীতে দেখি, পরবর্তীতে আমাদের আরেকটা 3 স্টার ইম্পর্টেন্ট কোশ্চিন আছে, সেটা হচ্ছে যে মাস্ট বি পড়ে যাইতে হবে, অনেক বেশি আসে এই কোশ্চিনটা। কি ভাই? যকৃৎ, যকৃৎ এর গঠন, গঠন এবং এবং যকৃতের গঠনের পাশাপাশি তোমরা কি পড়বা, যকৃতের গঠনের পাশাপাশি দেখবা যে এখান থেকে তোমাদের খুব বেশি আসে যে কোশ্চিনটা, সেটা হচ্ছে সঞ্চয়ী এবং বিপাকীয় ভূমিকা। সঞ্চয়ী এবং বিপাকীয় ভূমিকা। তাহলে কি বললাম? সঞ্চয়ী, সঞ্চয়ী ও বিপাকীয় ভূমিকা, ও বিপাকীয় ভূমিকা। তাহলে আমি কি বললাম ভাই তোমাদের? সঞ্চয়ী ও বিপাকীয় ভূমিকা। আমি তোমাদের কি বললাম যে এখান থেকে মাস্ট বি তোমাদের পড়তে হবে যকৃতের গঠন চিত্র সহকারে এবং যকৃতের সঞ্চয়ী ও বিপাকীয় ভূমিকা। খুব বেশি ইম্পর্টেন্ট ভাই, এখানে খুব বেশি। এই দুইটা যে টপিক দিলাম, এই দুটো টপিক খুবই বেশি ইম্পর্টেন্ট। এবং আরেকটা জিনিস আমাদের এখানে জানতে হবে, সেটা হচ্ছে যে অগ্নাশয়, 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 অগ্নাশয়ের গঠন, এর গঠন এবং কাজ, এবং এবং কাজ। ঠিক আছে ভাই? তাহলে আমি এখান থেকে কি বললাম যে অধ্যায় 3 আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। প্রথমে আমি বললাম যে 3 ধরনের খাবার আছে, সে সম্পর্কে পরিপাক যেটা আছে সেটা আমাদের জানতে হবে, কোথায় কোথায় হয়, মুখ গহ্বর, পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত। তারপর আমি বললাম যকৃতের গঠন এবং সঞ্চয়ী ভূমিকা, এবং তারপর বললাম আমি কি ভাই, অগ্নাশয়ের গঠন এবং এর কাজ। ঠিক আছে, তাহলে এখন পরবর্তীতে আসো ভাই। পরবর্তীতে যদি আমি আরেকটা টপিক দেই, সেটা হচ্ছে যে খুবই বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে পরিপাকে হরমোনের ভূমিকা। কি বললাম? পরিপাকে হরমোনের ভূমিকা ভাই, 3 স্টার। পরিপাকে, পরিপাকে, পরিপাকে হরমোনের ভূমিকা, হরমোন, হরমোনের ভূমিকা, ভূমিকা। কি বললাম? পরিপাকে হরমোনের ভূমিকা। ভাই এই যে 3টা টপিক যে 3 স্টার করে তোমাদের দিলাম, এই 3টা টপিক না পড়ে তোমরা অন্তত এই পরিপাক ও শোষণে হাত দিও না, অ্যান্সার করিও না। ঠিক আছে, মাস্ট বি এই 3টা টপিক থেকে তোমাদের আসবে, এবং এটা আমি সিওরিটি দিচ্ছি। তারপর আসো, তারপর যদি আমি বলি আরেকটা জিনিস ভাই, আরেকটা জিনিস 2 স্টার ইম্পর্টেন্ট, মাঝখান থেকে দেখবে যে অনেকখানে বোর্ডে চলে আসছে বা কোথাও নাও আসতে পারে, সেটা হচ্ছে স্থূলতা, স্থূলতা, স্থূলতা। এবং এখান থেকে আসবে কি ভাই? বিএমআই, বিএমআই অর বিএমআর। ঠিক আছে, তাহলে বিএমআই এবং বিএমআর। তাহলে আমি এখানে বেশ কয়েকটা টপিক দিয়েছি তোমাদের, তার মধ্যে তোমরা যদি এই টপিকগুলো ভালো করে পড়ো তাহলে দেখবে যে তোমাদের এই অধ্যায় থেকে আর সমস্যা না হওয়ারই কথা। খুব শর্ট সাজেশন ভাই, অনেক বড় অধ্যায়, আমি শুধুমাত্র অল্প কিছু জিনিস তোমাদের এখানে ইনক্লুড করছি। ঠিক আছে, তাহলে আমরা এখন 3য় অধ্যায় সম্পর্কে দেখলাম, যে 3য় অধ্যায় থেকে আমরা 3 স্টার ইম্পর্টেন্ট 3টা টপিক পেয়েছি। একটা হচ্ছে শর্করা, আমিষ এবং স্নেহ জাতীয় খাদ্যের পরিপাক, এবং আরেকটা হচ্ছে যকৃতের গঠন এবং এর সঞ্চয়ী ও বিপাকীয় ভূমিকা, এবং আরেকটা পাইলাম আমরা সে পরিবহনে হরমোনের ভূমিকা। এখন ভাই এখান থেকে এমসিকিউ টাইপটা কোথা থেকে আসতে পারে ভাই? এমসিকিউ টাইপ যেগুলো যে গঠন এবং হচ্ছে কি কাজ আছে যেগুলো, এখান থেকে কোশ্চেন আসতে পারে। তারপর এই যে তোমার নিচের কোনটি বলতে পারে যে নিচের কোনটি আমিষ পরিপাককারী হচ্ছে এনজাইম, সেখান থেকে আসতে পারে। তারপর আসতে পারে এই যে একটু আগে বললাম যে পরিপাকে হরমোনের ভূমিকা কি কি আছে ভাই, সিক্রেটিন আছে, কোলেসিস্টোকাইনিন আছে, অনেক কিছু আছে এরকম তোমরা দেখবা এখানে। তো এগুলো থেকে আসতে পারে যে নিচে কোনটার জন্য কোনটা কি, এভাবে আসতে পারে। তাহলে আমাদের ভিতর পড়তে হবে, নাহলে কিন্তু এমসিকিউ পারা যাবে না। আমি বারবারই একটা কথা বলি যে এমসিকিউ আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। যদি তুমি এমসিকিউ ভালো না করো তাহলে তুমি কখনোই সে পরীক্ষায় ভালো একটা ফলাফল নিয়ে আসতে পারবা না। তার মানে এমসিকিউ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো আমরা এখন দেখি পরবর্তী যে অধ্যায়টা আছে, পরবর্তী অধ্যায়ে কি কি আমাদের টপিক আছে। তো আমি বোর্ডটা ক্লিন করে নিচ্ছি। তো ভাইয়া আমরা 3য় অধ্যায় দেখেছি, 3য় অধ্যায়ের পর আমরা এখন দেখব 4র্থ অধ্যায়। 4র্থ অধ্যায় যেটা আমাদের, সেটা হচ্ছে কি আমাদের জীববিজ্ঞান 2য় পত্রের জন্য বলতে পারো সব থেকে হাইলাইটেড একটা অধ্যায়, এবং এই অধ্যায় থেকে কোশ্চিন না আসলে মনে হবে যে প্রশ্নটাই হয়নি, এরকম একটা অধ্যায়। অধ্যায় হচ্ছে কি ভাই? 4র্থ অধ্যায়, নাম কি? রক্ত ও সঞ্চালন, সঞ্চালন। তাহলে কি বললাম ভাই? আমাদের এই অধ্যায়ের নাম হচ্ছে রক্ত ও সঞ্চালন, এবং এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কেন ভাই? যে এই অধ্যায় থেকে প্রতি বছরই দেখা যায় যে অনেক বেশি কোশ্চিন এসে যায়। ঠিক আছে, প্রতিটা বোর্ডেই এই অধ্যায় থেকে কোশ্চিন অবশ্যই করবে। তোমাদের যখন ফুল সিলেবাস হইতো তখন এই অধ্যায় থেকে মাস্ট বি কোশ্চিন করতো, এখন তো তোমাদের শর্ট সিলেবাস, তার মানে এই অধ্যায় থেকে একটা অথবা 2টা কোশ্চিন আসার চান্সেস অনেক বেশি, অনেক বেশি। ঠিক আছে, তো আমাদের এই অধ্যায়টা খুব গুরুত্ব সহকারে দেখতে হবে।
আমরা দেখবো তোমাদের জন্য যে এই অধ্যায়ে কি কি আমরা টপিক নিয়ে এসেছি তোমাদের জন্য, যে যে কয়টা টপিক বললে তোমরা খুব ভালো একটা ফলাফল নিয়ে আসতে পারবে এই অধ্যায়ে। তো আমরা যদি এখন দেখি যে এই অধ্যায়ের প্রথমে কি আছে ভাই, প্রথমে যদি বলি এই অধ্যায়ে রক্ত ও সঞ্চালন মানে কি ভাই, রক্তটা সঞ্চালন মানে কি, কিভাবে যাবে আসবে এই তো। তাহলে সঞ্চালন যে করে, এই সঞ্চালন করে কি ভাই, সঞ্চালন করে হচ্ছে হৃৎপিণ্ড, তাই তো। তো আমাদের হৃৎপিণ্ড নিয়ে মূলত এখানে অনেক কথাবার্তা বলা আছে, তাইলে হৃৎপিণ্ড নিয়ে যেহেতু অনেক কথাবার্তা বলা আছে, তো সেটা সম্পর্কে আমাদের যদি না কিছু শিখি বা না কিছু আমাদের সাজেশনে রাখি তাহলে তো হইলো না। তাহলে দেখো এখানে আমি প্রথমেই দেবো যেটা, সেটা হচ্ছে কি হৃৎপিণ্ডের গঠন। হৃৎপিণ্ডের গঠন অবশ্যই কি সহ ভাই, চিত্র সহ। আমি প্রথম পত্র যেদিন সাজেশন দেই সেদিন বলছিলাম যে অবশ্যই যেখানে গঠন কথাটা থাকবে সেখানে তোমাকে অবশ্যই কি দিতে হবে, ফিগার আঁকাইতে হবে, না হলে তোমরা মার্কস পাবে না। দেখবা যে এখান থেকে প্রতি বছর মোটামুটি অনেক বোর্ডে গ মার্কে চলে আসছে যে হৃৎপিণ্ডের গঠন চিত্র সহ ব্যাখ্যা করো, ঠিক আছে। তো আমরা যদি পরবর্তীতে দেখি, পরবর্তীতে ভাই এটা অবশ্যই অনেক বেশি ইম্পর্টেন্ট, এই অধ্যায়ে অনেকগুলো ইম্পর্টেন্ট আছে, তার মধ্যে এইটা হচ্ছে মোস্ট ফেভারিট টিচারদের জন্য, ঠিক আছে। তো আমরা যদি পরবর্তীতে দেখি ভাই হৃৎপিণ্ডের গঠনের পর আমরা যদি আরেকটা টপিক দেই, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ভাই কপাটিকা সমূহ। কপাটিকা সমূহ কি ভাই, কপাটিকা সমূহ। দেখো এই যে আমাদের রক্ত সঞ্চালন যে আছে বা হৃৎপিণ্ড যে আছে, আমাদের রক্ত সঞ্চালন অঙ্গ যেটা হৃৎপিণ্ড, এখানের মধ্যে অনেকগুলো কপাটিকা আছে। এই কপাটিকা সম্পর্কে দেখবে একটা বক্সে সুন্দর করে লেখা আছে, তোমরা সেখান থেকে খুব ভালো করে পড়ে নিবা কপাটিকা সম্পর্কে। যেমন যদি আমি বলি বাইকাস্পিড কপাটিকা, ট্রাইকাস্পিড কপাটিকা, সেমিলুনার কপাটিকা, এই যে কপাটিকাগুলো এতগুলো কপাটিকা আছে, তো এই কপাটিকাগুলো সম্পর্কে তোমাকে পূর্ণাঙ্গ ধারণা রাখতে হবে এবং এটা খুবই বেশি ইম্পর্টেন্ট এই বছরের জন্য। এই বছর বলতে কি প্রতি বছরের জন্যই কপাটিকা সমূহ ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো পরবর্তী টপিক যদি আমি বলি, তাহলে আমাদের একটা থাকে যে আমাদের এই রক্ত যে আমাদের পড়লাম, হৃৎপিণ্ড পড়লাম, তো এইটা যে রক্তটা আমাদের দেহে সংবহন হবে মানে কি, সঞ্চালন হবে, এটা তো প্রক্রিয়া অবশ্যই জানতে হবে। তার মানে কি ভাই, রক্ত সংবহন প্রক্রিয়া। এখান থেকে আমাদের কি পড়তে হবে ভাই, আরেকটা রক্ত সংবহন প্রক্রিয়া। ভাই রক্ত সংবহন প্রক্রিয়া জিনিসটা যদি বলি তাহলে সংক্ষেপে একটু বলে নেই। রক্ত সংবহন প্রক্রিয়া ব্যাপারটি কি ভাই, আমাদের শরীর থেকে যে রক্ত বাদ বাকি যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আছে, এখান থেকে রক্তটা আসবে আর সেটা হৃৎপিণ্ডে আসার পর পুনরায় সারা শরীরে যাবে, আবার ব্যাক করবে, মানে এটা প্রসেস, যাবে আসবে তাই তো। তো সেই জিনিসটা আমরা দেখবো। সেই জিনিসটা যদি আমি বলি, একটু সংক্ষেপে বলি কিরকম হয় ভাই, যে আমি যদি এটাকে হার্ট ফাংশন একটা ধরি, আমি যে এইটাকে যদি আমি হার্ট ফাংশন ধরি একটা, তো এটা একটা জিনিস চিন্তা করো যে আমাদের এই জিনিসটার মধ্যে আমাদের এটা হচ্ছে কি রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, তাই তো। তো এই যে রক্তটা আমাদের কি হয়, এই যে এই দিক দিয়ে ঢুকলো আমাদের এখানে, ঢোকার পর আমাদের এখানে আসবে রাইট ভেন্ট্রিকলে, এবং সেখান থেকে ডিরেক্ট কোথায় চলে যাবে, ফুসফুসে চলে যাবে। এই ফুসফুস থেকে আবার আমাদের লেফট অ্যাট্রিয়ামে আসবে, এখান থেকে আমাদের আবার এসে লেফট ভেন্ট্রিকলে আসবে, এবং এখান থেকে আমাদের আবার কই চলে যাবে, সারা দেহে চলে যাবে। এই যে প্রক্রিয়াটা আছে, এই প্রক্রিয়াটাকে যখন তুমি সুন্দর করে দেখবা তখন দেখবে যে সেটার নামই হচ্ছে রক্ত সংবহন প্রক্রিয়া, ঠিক আছে। তো এটা সম্পর্কে আমাদের মাস্ট বি জানতে হবে। আরেকটা জিনিস এখান থেকে 3 স্টার ইম্পর্টেন্ট ভাই, 3 স্টার ইম্পর্টেন্ট আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে কি হৃৎপিণ্ডের মায়োজেনিক যে প্রক্রিয়াটা আছে সেটা। তাহলে কি বললাম ভাই, মায়োজেনিক নিয়ন্ত্রণ, মায়োজেনিক নিয়ন্ত্রণ, ঠিক আছে। তাহলে মায়োজেনিক নিয়ন্ত্রণ 3 স্টার ইম্পর্টেন্ট। দেখো এই মায়োজেনিক নিয়ন্ত্রণ জিনিসটা কি, তোমরা দেখে থাকবা বইয়ের মধ্যে যে আমাদের হৃৎপিণ্ডের ক্ষেত্রে যে হৃদস্পন্দন শুরু হয় কোথা থেকে শুরু হয় ভাই, এসএ নোডের জন্য। এসএ নোড মানে কি ভাই, যে সাইনো অ্যাট্রিয়াল নোড যেটাকে আমরা বলি। তাহলে এই মায়োজেনিক নিয়ন্ত্রণ মানে হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল নোড, মানে এসএএন, এভিএন এবং পারকেনজি তন্তু ও হচ্ছে বান্ডল অফ হিজ। এই যে একটা আমাদের প্রক্রিয়া আছে বা একটা সমীকরণ আছে, এটা কিভাবে আসলে কাজ করে সে জিনিসটাই হচ্ছে, বা কিভাবে নিয়ন্ত্রণ করে সে জিনিসটাই হচ্ছে আমাদের মায়োজেনিক নিয়ন্ত্রণ, ঠিক আছে। তো আমাদের এই 4টা টপিক পেলাম আমরা 3 স্টার। আরো একটা জিনিস টপিক আছে, সেটা হচ্ছে ভাই এই অধ্যায়ে রোগ খুবই বেশি পরিমাণ পরীক্ষায় আসে। তাহলে যদি এই অধ্যায়ের রোগ সম্পর্কে বলি, আমার কি আছে ভাই, এই অধ্যায়ের প্রথমেই আছে আমাদের, সেটা হচ্ছে অ্যানজাইনা, তারপরে আছে ভাই হার্ট অ্যাটাক, ও হচ্ছে কি হার্ট ফেইলর। তাহলে আমি এখান থেকে কয়েকটা জিনিস দিলাম যে আমাদের 3 স্টার। দেখো অনেকগুলো আমি টপিক দিয়ে দিছি, কেন ভাই, কারণ আমি আগেই বলে নিছি এখান থেকে অবশ্যই বাংলাদেশে যতগুলো বোর্ড পরীক্ষায় কোশ্চেন হোক না কেন, অবশ্যই এখান থেকে কোশ্চেন আসবে। সেজন্য এখান থেকে অবশ্যই, যেখান থেকে তুমি শিওর জানবা যে এখান থেকে কোশ্চেন আসবে, অবশ্যই তাহলে সে জায়গার পিছনে তোমাকে বেশি একটু মেহনত করতে হবে। এই জন্য আমি এখান থেকে 5টা টপিক দিয়ে দিছি অলরেডি, 3 স্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো একটা জিনিস দেখো এখানে আমি কি বললাম, অ্যানজাইনা, হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইলিওর, এই 3টা রোগের উপশম বলতে কি লক্ষণ কি কি আছে বা কি কি কারণে হয়। তো এই জিনিসগুলো এই লক্ষণ কয়েকটা,
বা এটা থেকে প্রতিকার বা প্রতিরোধের উপায় কি সেগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে। এবং পরবর্তীতে যদি আমি বলি, পরবর্তীতে আমি লেস ইম্পর্টেন্ট কিছু জিনিস দিচ্ছি। লেস ইম্পর্টেন্ট জিনিস যদি বলি আমি ভাই, লেস ইম্পর্টেন্ট ক্ষেত্রে একটা জিনিস দেখো, আমাদের এখানে মূলত রক্তকণিকা, যদি রক্তকণিকা কয় ধরনের ছিল এখানে? 3 ধরনের। একটা হচ্ছে আরবিসি, একটা হচ্ছে ডব্লিউবিসি, একটা হচ্ছে প্লেটলেট বা অনুচক্রিকা। তো আরবিসি এর কাজ, অনুচক্রিকার কাজ, তারপরে হচ্ছে কি ডাব্লিউবিসি এর প্রকারভেদ ও কাজ। এই যে এগুলো ছোট ছোট যে টপিকগুলো আছে এই টপিকগুলো তোমরা পড়ে নিবা। তাহলে কি বললাম? আরবিসি, তারপর বললাম ডাব্লিউবিসি, তারপরে বললাম অনুচক্রিকা। অনুচক্রিকা এগুলো হচ্ছে কি আমাদের অবশ্যই জানতে হবে কাজ। এবং ডাব্লিউবিসি থেকে আমি একটা জিনিস বললাম প্রকারভেদ। প্রকারভেদ ভাই এখান থেকে একটা এমসিকিউ আসবে। তাহলে এখানে কি বললাম আমি? আরবিসি, ডাব্লিউবিসি এবং অনুচক্রিকার কাজ। এবং এই ডাব্লিউবিসি সম্পর্কে আমাদের এক্সট্রা করে জানতে হবে কি? প্রকারভেদ। প্রকারভেদের মধ্যে কি কি আছে ভাই? প্রকারভেদের মধ্যে আছে আমাদের একটা দানাদার, একটা অদানাদার। মানে হচ্ছে কি অ্যাগ্রানুলোসাইট এন্ড হচ্ছে গ্রানুলোসাইট। দানা মানে কি? যেটাতে আমরা ফিল পাবো, তার মানে যার শেষে আমরা ফিল যুক্ত কথাটা পাবো সেটাই হচ্ছে আমাদের দানাদার। কি কি আছে ভাই? নিউট্রোফিল, তারপরে হচ্ছে যে ইওসিনোফিল এন্ড হচ্ছে বেজোফিল। আর যেটাতে আমরা ফিল পাবো না সেটা হচ্ছে অদানাদার। অদানাদার কোনটা ভাই? অদানাদার হচ্ছে মোনোসাইট এন্ড হচ্ছে লিম্ফোসাইট। এ সম্পর্কে তোমাকে জানতে হবে। এটার মধ্যে দেখবে যে নিউক্লিয়াসের হচ্ছে যে কয়টা খণ্ড বিশিষ্ট, তারপরে হচ্ছে যে আমাদের এখান থেকে আকার আয়তন সম্পর্কে এবং বাসে কতদিন সম্পর্কে এগুলো বলা আছে। এখান থেকে তোমাদের এমসিকিউ আসার চান্সেস আছে। ঠিক আছে, আমাদের অবশ্যই জানতে হবে। তাহলে আমি রক্ত সঞ্চালন, যেটা আমি বললাম অনেক বেশি ইম্পর্টেন্ট অধ্যায়, এই অধ্যায় থেকে যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট টপিক আছে আমি সেগুলো তোমাদেরকে দিয়ে দিছি, এবং লেস ইম্পর্টেন্ট টপিকটা আমি দিয়ে দিছি। এখান থেকে যদি এই কয়টা টপিক তোমরা পড়ো তাহলে মাস্ট বি তোমরা কমন পেয়ে যাবা। ঠিক আছে, তো আমি এতক্ষণ থেকে যে সাজেশনগুলো দিলাম ভাই, এতক্ষণ থেকে তোমরা দেখতেই পারলা যে আমি মোটামুটি 4টা অধ্যায় তোমাদেরকে এখানে পড়িয়েছিলাম। তো পড়িয়েছিলাম যে 4টা অধ্যায়, তোমরা ওই 4টা অধ্যায় থেকে যদি তুমি পরীক্ষায় কোশ্চিন আসে তাও দেখবে যে তোমার 30 মার্কস চলে আসছে ভাই। 30+ মার্কস চলে আসবে ওখান থেকে। 30+ মার্কেই চলে আসবে। ঠিক আছে, কেন ভাই? কারণ হচ্ছে যদি আমি বলি, প্রথম অধ্যায় থেকে মাস্ট বি একটা কোশ্চিন পাবা, দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা মাস্ট বি একটা কোশ্চিন পাবা, তৃতীয় অধ্যায় থেকে মাস্ট বি একটা কোশ্চিন পাবা, এখান থেকে একটা অথবা দুইটা চলে আসতে পারে। তো আমি এখান থেকে যে কটা টপিক পড়ালাম এখন পর্যন্ত, এখান থেকে 40 মার্ক পাওয়া সম্ভব, 40 মার্ক পাওয়া সম্ভব। তাহলে তোমরা যদি একটু সিরিয়াসলি এই জিনিসটা পড়ো তাহলে অবশ্যই দেখবা যে এখান থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে গেছো। ঠিক আছে, তো আমরা এখন পরবর্তী যে অধ্যায়টা আছে, পরবর্তী অধ্যায়ে আমরা দেখবো যে পরবর্তী অধ্যায়ে আমাদের কি কি আছে। তো ভাইয়া আমরা এখন দেখবো যে আমাদের পরবর্তী যে অধ্যায়টা আছে, পরবর্তী অধ্যায়ে আমাদের কোন কোন টপিকগুলো আছে। তো আমি এই অধ্যায়টা বোর্ড ক্লিন করতে করতে তোমাদের কিছু কথা বলি। এই অধ্যায়টা থেকে তোমরা অবশ্যই অ্যাটেন্ড করবা, এবং এই অধ্যায় থেকে অ্যাটেন্ড করলে ফুল একটা মার্কস নিয়ে আসতে পারবা। কেন বললাম ভাই? এই অধ্যায়টা তুলনামূলক ইজি, এবং এই অধ্যায় থেকে প্রতি বছর কোশ্চিন আসে অনেক বেশি। ঠিক আছে, তো আমরা যদি পরবর্তী অধ্যায় দেখি, পরবর্তী অধ্যায়ের নাম হচ্ছে ভাই পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় কি আছে আমাদের? শ্বসন ও শ্বাসক্রিয়া। শ্বসন ও শ্বাসক্রিয়া। শ্বাসক্রিয়া। তাহলে আমি বললাম যে পরবর্তী অধ্যায়ের নাম হচ্ছে আমাদের শ্বসন ও শ্বাসক্রিয়া। ঠিক আছে, দেখো শ্বসন ও শ্বাসক্রিয়া বলতে কি, আমরা রক্ত সম্পর্কে বললাম, আমরা এখন দেখবো আমাদের শ্বসন, মানে আমরা যে নিঃশ্বাস এন্ড প্রশ্বাস নিচ্ছি এই জিনিসটা আমাদের কিভাবে হয় ভাই। এই জিনিসটা হয় তোমরা ছোটকাল থেকেই জানো যে এই জিনিসটা আমাদের ফুসফুসের মাধ্যমে হয়, তাই তো? ফুসফুসের যে গঠন যদি তুমি দেখো, ফুসফুসের গঠনের মধ্যে দেখবে যে ওর ক্ষুদ্র যেটা কার্যকরী একক সেটা হচ্ছে অ্যালভিওলাস। তার মানে তোমাকে অ্যালভিওলাস সম্পর্কে জানতে হবে। এখান থেকে একটা কোশ্চেন আসে খুব বেশি ভাই, গ নম্বরে গিয়ে দেখবা যে 3 স্টার মানের একটা কোশ্চেন পাবা, সেটা হচ্ছে অ্যালভিওলাসের গঠন। ওলাসের গঠন চিত্রসহ। ঠিক আছে ভাই, তাহলে আমি কি বললাম যে অ্যালভিওলাসের গঠনটা আমাকে অবশ্যই কি সম্পর্কে জানতে হবে? চিত্রসহ জানতে হবে। দেখো, তাহলে এটা তোমাদের গমার্কে আসে বেশি। কোথায় বললাম? গমার্কে বেশি আসে। তারপর যদি আমি বলি ভাই, এখান থেকে 3 স্টার মানের একটা কোশ্চিন, এবং এটা গ এবং ঘতে খুব বেশি আসে। ঘতে বিশেষ করে বেশি আসে। ঘতে কেন বেশি আসে ভাই? এই কোশ্চিনটা একটু বলতে পারো যে অনেকের জন্য একটু হার্ড হয়ে যায় বা একটু মনে রাখতে হয়। কি সেটা? সেটা হচ্ছে যে আমাদের অক্সিজেন পরিবহন ও কার্বন ডাই অক্সাইড পরিবহন। ঠিক আছে, তাহলে আমি দুইটা জিনিস এখান থেকে বললাম, একটা হচ্ছে অ্যালভিওলাসের গঠন, এটা হচ্ছে কি চিত্র সহ আমাকে জানতে হবে। তারপর আমি বললাম অক্সিজেনের পরিবহন ও কার্বন ডাই অক্সাইড পরিবহন। তাই অক্সিজেন পরিবহন ও কার্বন ডাই অক্সাইড পরিবহন তোমাদের বইয়ের পেজগুলো খুললেই তোমরা দেখতে পারবা। দেখবা যে অক্সিজেন পরিবহনের ক্ষেত্রে ভৌত একটা আছে, রাসায়নিক একটা আছে, এখানে আছে বাইকার্বনেট, তারপর হচ্ছে যে আমাদের হচ্ছে ভৌত আছে এখানেও। তো আমরা যদি এগুলো দেখি তাহলে দেখবা যে এই দুটা থেকে আমাদের মাস্ট বি কোশ্চিন চলে আসছে। এটা ঘ মার্কে আসার চান্সেস অনেক বেশি, এবং এটা গতে আসার চান্সেস অনেক বেশি। এখন যদি আমি পরবর্তী দেখি, পরবর্তীতে একটা আছে, সেটা হচ্ছে ভাই এখানে কি আরেকটা কোশ্চিন আছে 3 স্টার, সেটা আমরা ফুসফুসের আমাদের যে কার্যকরী একক বা অ্যালভিওলাস যেটা বললাম আমরা, এই অ্যালভিওলাস যেটা আছে, অ্যালভিওলাসটা আমাদের কার্যকরী একক, মানে ক্ষুদ্রতম একক। তাহলে এটার পূর্ণাঙ্গ অনেকগুলো অ্যালভিওলাস মিলে আমাদের ফুসফুসের ভিতরে আছে। তখন ফুসফুসের গঠন ও কাজ সম্পর্কে আমরা জানবো। তাহলে ফুসফুসের গঠন
ও কাজ সম্পর্কে জানবো। কাজ সম্পর্কে জানবো ভাই, এটা ফুসফুসের গঠন যেখানে থাকবে সেখানে কি থাকবে? অবশ্যই চিত্র থাকবে। গঠন যেখানে থাকবে সেখানে কি থাকবে? চিত্র থাকবে। তাহলে আমরা এখান থেকে তিনটা জিনিস পাইলাম, একটা অ্যালভিওলাসের গঠন চিত্র সহ, আরেকটা অক্সিজেন পরিবহন ও কার্বন ডাই অক্সাইড পরিবহন, আরেকটা পেলাম ফুসফুসের গঠন ও কাজ। এখন যদি আরেকটা টপিক বলি ভাই, এখান থেকে আরেকটা টপিক এখানে আছে ভাই, সাইনাস। অনেকগুলো সাইনাস আছে, ফ্রন্টাল সাইনাস, ম্যাক্সিলারি সাইনাস, বলতে সাইনাস যে টপিকটা আছে সে টপিকটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। সে টপিকটা কি ভাই? সে টপিকটা হচ্ছে যে এই সাইনাস রিলেটেড, সাইনাসগুলো জানতে হবে, সাইনাসগুলো জানতে হবে, ঠিক আছে? সাইনাসগুলো জানতে হবে। এবং পরবর্তীতে আরেকটা টপিক আছে, পরবর্তীতে আরেকটা টপিক কি ভাই? এটা খুবই অনেক বোর্ডে আসে, আবার কিছু বোর্ডে আসে না। সেটা হচ্ছে যে আমরা যে নিঃশ্বাস বা প্রশ্বাসের যে ব্যাপারটা আছে, তোমরা 3 স্টার দিতে পারো এটাতে, ঠিক আছে? 3 স্টার দিতে পারো। নিঃশ্বাস ও প্রশ্বাস মানে বাহিরে থেকে আমরা অক্সিজেন নিলাম এবং ভিতর থেকে আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করলাম, এই প্রক্রিয়াটা কিভাবে ঘটে? আমাদের ফুসফুসের মাধ্যমে। তো ফুসফুস, এই যে নিঃশ্বাস এবং প্রশ্বাসটা যে নিচ্ছি, আমাদের এখানে কি আছে ভাই? একটা ডায়াফ্রাম পেশি আছে, একটা ইন্টারকোস্টাল পেশি আছে। এই পেশি দুটো আসলে কিভাবে কাজ করে আমাদের সে সম্পর্কে জানতে হবে। তার মানে হচ্ছে কি, শ্বাস এবং প্রশ্বাস, নিঃশ্বাস এবং প্রশ্বাস, প্রশ্বাস ও নিঃশ্বাস, নিঃশ্বাস, প্রশ্বাস ও নিঃশ্বাস কার্যক্রম যেটা আছে, তাহলে কার্যক্রম, প্রশ্বাস ও নিঃশ্বাস কার্যক্রম যেটা আছে সেটা। এবং এখানে দেখবা যে কয়টা রোগ আছে, তার মানে এখানে আরেকটা কোশ্চেন হচ্ছে রোগসমূহ, রোগসমূহ, রোগসমূহ। একটা হচ্ছে সাইনোসাইটিস আছে, একটা হচ্ছে ওটাইটিস মিডিয়া আছে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে দেখলাম যে শ্বসন ও শ্বাসক্রিয়ার ক্ষেত্রে আমরা অ্যালভিওলাসের গঠন বললাম প্রথমে, তারপর বললাম অক্সিজেন পরিবহন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন, এবং এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আমি বারবার বললাম। তারপর আমরা বললাম ফুসফুসের গঠন ও কাজ চিত্র সহ জানতে হবে, এবং আমি বললাম সাইনাস যে কয়টা আছে সে কয়টা সম্পর্কে জানতে হবে, প্রশ্বাস ও নিঃশ্বাস কার্যক্রম আমাদের জানতে হবে, এবং পাশাপাশি আমাদের রোগ সমূহ জানতে হবে, ঠিক আছে? তো আমাদের এই কয়েকটা টপিক বললে আমাদের পঞ্চম অধ্যায় থেকে আর কিছু পড়া লাগবে না, এতটুকু সিওরিটি আমি তোমাদের দিচ্ছি, ঠিক আছে? তো আমরা যদি পরবর্তীতে আরেকটা অধ্যায় দেখি, পরবর্তী অধ্যায় আমাদের আছে হচ্ছে কি, পরবর্তী অধ্যায় হচ্ছে চলন ও অঙ্গ চালনা, ঠিক আছে? ভাই তোমরা যদি আমাকে কোশ্চিন করো যে ভাই আমরা তো 7টা অধ্যায় আছে, একটু বেশি হয়ে যাচ্ছে, আমরা স্কিপ করতে চাই, যে অনেকেই চাচ্ছ যে একটা কোনো অধ্যায় আমরা স্কিপ করব, তাহলে আমি বলবো যে এই অধ্যায়টা চাইলে তোমরা স্কিপ করতে পারো। কোনটা অধ্যায় ভাই? সপ্তম অধ্যায়টা। সপ্তম অধ্যায়টা চাইলে তোমরা স্কিপ করতে পারো। কেন বললাম ভাই? এই অধ্যায়ের কোশ্চেনগুলো একটু ট্রিকি হয় বা ডিফিকাল্ট হয়। কেন হয়? এই অধ্যায়টা একটু জটিল, ঠিক আছে? তো এই অধ্যায়ের কোশ্চেন তোমরা চাইলে স্কিপ করতে পারো। আর যারা স্টুডেন্ট অনেক ভালো আছে যে না ভাই আমি কোনো কিছুই বাদ রাখতে চাই না, তাদের জন্য অবশ্যই আমি দিব যে এখান থেকে কি পড়বা আর কি পড়বা না। তো এই অধ্যায় থেকে যদি বলি, এই অধ্যায় থেকে প্রথমে যদি আমি বলি, এখান থেকে আছে হ্যাভার্সিয়ান তন্ত্র। কি বললাম ভাই? হ্যাভার্সিয়ান তন্ত্র ও নিরেট অস্থি। হ্যাভার্সিয়ান তন্ত্র ও নিরেট অস্থি, নিরেট অস্থি। তাহলে এখান থেকে কি জানতে হবে ভাই? হ্যাভার্সিয়ান তন্ত্র ও নিরেট অস্থি সম্পর্কে তোমাদের জানতে হবে। এবং পরবর্তীতে যদি আমি বলি যে এখান থেকে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট কি আছে ভাই, দেখো হ্যাভার্সিয়ান তন্ত্র ও নিরেট অস্থি পড়ার পর অস্থি যেহেতু আসছে একটা কথা, তার মানে অস্থি ও তরুণাস্থি, তরুণাস্থি। তাহলে কি বললাম ভাই? এখান থেকে অস্থি ও তরুণাস্থি। এখান থেকে কি পড়বা? এখান থেকে পড়বা হচ্ছে গঠনটা পড়বা এবং পার্থক্যটা পড়বা, গঠনটা পড়বা এবং পার্থক্যটা পড়বা। তাহলে আমরা সপ্তম অধ্যায় থেকে দুইটা টপিক দেখলাম, একটা হচ্ছে হ্যাভার্সিয়ান তন্ত্র ও নিরেট অস্থি, এবং আরেকটা হচ্ছে কি অস্থি ও তরুণাস্থির কি পড়তে হবে ভাই? গঠন ও পার্থক্যটা পড়তে হবে। আরেকটা জিনিস এখান থেকে আসে, সেটা হচ্ছে যে ঐচ্ছিক এবং অনৈচ্ছিক, ঐচ্ছিক ও অনৈচ্ছিক, অনৈচ্ছিক পেশি, ঐচ্ছিক ও অনৈচ্ছিক পেশি পার্থক্য করতে হবে এখান থেকে। তাহলে আমি এখান থেকে 3টা টপিক শুধুমাত্র দিলাম। আমি বললাম যে চাইলে তোমরা এই অধ্যায়টা স্কিপও করতে পারো। তাহলে এখান থেকে 3টা টপিকের মধ্যে কি হ্যাভার্সিয়ান তন্ত্র ও নিরেট অস্থি বললাম, তারপর বললাম যে অস্থি তরুণাস্থির গঠন পার্থক্য এবং ঐচ্ছিক ও অনৈচ্ছিক পেশি। ভাই এমসিকিউটা কেন দিচ্ছি না? কারণ আমাদের এটা সিকিউ, ঠিক আছে? এটা আমাদের হচ্ছে সিকিউ, আমি সিকিউ সাজেশন দিচ্ছি। তারপরে তোমাদের একটু বলে নেই, বইয়ের ভিতর না পড়লে তোমরা আসলে এমসিকিউটা ভালো পারবা না। এখন যদি বলো ভাই শর্টকাট কি আছে, ভাই একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে পূর্ববর্তী 10-15 বছরের কোশ্চেন তোমরা দেখবা যে আসলে কোন টপিকগুলো থেকে বেশি বেশি করে আসতেছে। দেখো 10 বছরের কোশ্চেন যদি তোমরা দেখে ফেলো, 10-15 বছরের যে সিকিউটা এমসিকিউটা কোথা থেকে আসতেছে, তাহলে তোমাদের একটা ধারণা হয়ে যাবে। এবং তোমরা যদি ওই জায়গাগুলো ভালো করে পড়ে ফেলতে পারো, তাহলে দেখবে যে তোমরা এমসিকিউ মোটামুটি 22-23 মার্ক নিয়ে আসতে পারবা। তাহলে আমরা যদি এখন দেখি পরবর্তী অধ্যায় আমাদের, পরবর্তী অধ্যায় আমাদের শেষ অধ্যায় আজকের সাজেশনে। তো আজকের সাজেশনের শেষ অধ্যায় যেটা আছে, আমি বলবো, আমি রক্ত যখন পড়িয়েছি তোমাদের, রক্ত ও সঞ্চালন যখন পড়িয়েছি, তখন আমি অনেক গুরুত্ব সহকারে বলছি। তো এই অধ্যায় আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে জিনতত্ত্ব ও বিবর্তন। বিবর্তন জিনিসটা ভাই আমি পড়াবো না, এবং এই বিবর্তন থেকে কোশ্চিন খুবই কম আসে। তোমরা যারা ইসলাম বিশ্বাস করো
বা যে যে ধর্মেরই হও না কেন, দেখবা যে বিবর্তন জিনিসটা আসলে হয় না আর কি। বিবর্তন জিনিসটা আসলে কিভাবে সম্ভব। তো আমরা মূলত কোশ্চিনও কিন্তু জিন তত্ত্ব থেকেই বেশি আসে, তো আমরা সেটা দেখবো। তাহলে জিন তত্ত্ব ও বিবর্তন। তাহলে আমি কি বললাম ভাই, জিন তত্ত্ব ও বিবর্তন। তাহলে এই অধ্যায়ে আমি কি বললাম যে আমাদের রক্ত ও সঞ্চালন যে অধ্যায়টা আছে সেরকমই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং এইটা একটা ম্যাথমেটিক্যাল টাইপ অধ্যায়। মানে তুমি চাইলে এই অধ্যায়টা বুঝে বুঝে করতে পারবা, এবং তুমি যদি বুঝতে পারো এই অধ্যায়টা তাহলে অনেক প্রশ্নই তুমি এখান থেকে পেয়ে যাবা, ঠিক আছে। তো এখন যদি আমি দেখি এই অধ্যায় থেকে কি পড়বো ভাই, এই অধ্যায় থেকে অনেকগুলো টপিক আছে। তার মধ্যে একটা জিনিস দেখো, যে এই অধ্যায় যখন আমরা বলি জিনতত্ত্বের জনক কি আমাদের, জিনতত্ত্বের জনক হচ্ছে আমাদের মেন্ডেল। তো মেন্ডেল দুইটা সূত্র দেয়, একটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র, একটা হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র। প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র সম্পর্কে তোমাকে জানতে হবে, একটু বলে নেই। প্রথম সূত্রের অনুপাত কত ভাই, 3:1। তারপরে দ্বিতীয় সূত্রের যে অনুপাত আছে 9:3:3:1। এই দুটা বেসিক তোমাকে জানতে হবে। তুমি যদি প্রথম সূত্রের অনুপাত দেখো তাহলে 3:1, এবং দ্বিতীয় সূত্রের অনুপাত আছে 9:3:3:1। তাহলে এই বেসিক দুটো জানলেই তুমি পরবর্তীতে এর ব্যতিক্রমগুলা মনে রাখতে পারবা। তাহলে প্রথম সূত্র আসে কি ভাই, আসে ব্যতিক্রম। তাহলে প্রথম সূত্রের ক্ষেত্রে যদি আমি বলি, প্রথম সূত্রের ক্ষেত্রে যে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম ব্যতিক্রম, ঠিক আছে। তাহলে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম, ভাই ব্যতিক্রম কোন দুটা পড়বো, ব্যতিক্রম তিনটাই ইম্পর্টেন্ট, তোমরা তিনটাই পড়বা। তিনটার মধ্যে কি কি আছে ভাই, তিনটা আছে সমপ্রকটতা, তারপরে আছে যে অসম্পূর্ণ প্রকটতা, আরেকটা আছে লিথাল জিন, ঠিক আছে ভাই। তাহলে আমি কি বললাম যে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম তিনটা আমাদের জানতে হবে, একটা সমপ্রকটতা, একটা অসম্পূর্ণ প্রকটতা, এবং একটা হচ্ছে লিথাল জিন থেকে খ মার্কে বেশি আসে। তাহলে এই যে এই তিনটা আছে, এই তিনটার অনুপাতগুলো কিন্তু তোমরা অবশ্যই জানবা, ঠিক আছে। যে অনুপাতগুলো জানতে হবে কোনটার অনুপাত কত। কিন্তু যদি আমি বলি বেসিক কোনটা, বেসিক হচ্ছে আমাদের 3:1। ভাই এটা কেমনে করবো, এটা অবশ্যই তোমরা যখন করবা তখন চেকার বোর্ড দিয়ে করবা, ঠিক আছে। চেকার বোর্ড দিয়ে করতে হবে। চেকার বোর্ড দিয়ে যদি করো তাহলে তোমরা ভালো করেই জানো যে এখানে এপাশ থেকে আমরা যদি গুণ করে এখানে একটা আছে, এখানে একটা আছে, এই দুটো গুণ করে আমরা বসাই, এখানে বসাই, ঠিক আছে। তো আমাদের চেকার বোর্ড দিয়ে অবশ্যই করতে হবে। এখন যদি আমি বলি দ্বিতীয় ইম্পর্টেন্ট কি জিনিস আছে ভাই, এখান থেকে দ্বিতীয় ইম্পর্টেন্ট হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র। তাহলে মেন্ডেলের দ্বিতীয় সূত্র যে আমাদের জানতে হবে, মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। এই ব্যতিক্রম কথাটা কেন বললাম, দেখবা যে তোমাদের একাডেমি বলো বা অ্যাডমিশন টেস্ট বলো, যাই বলো না কেন, ব্যতিক্রম যে জিনিসপত্র আছে এগুলান থেকে টিচাররা বেশি কোশ্চেন করে, কারণ এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট হয়, ঠিক আছে। তো মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমের ক্ষেত্রে তোমরা যেটা পড়বা সেটা হচ্ছে যে এপিস্টেসিসের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে প্রকট আর একটা হচ্ছে কি প্রচ্ছন্ন, দ্বৈত প্রচ্ছন্ন। তাহলে এপিস্টেসিস আমি লিখে দিলাম, এপিস্টেসিস, তারপরে হচ্ছে কি দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, তাহলে কি বললাম, এপিস্টেসিস আর হচ্ছে কি দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, আর একটা আছে প্রকট এপিস্টেসিস। তাহলে আমি এখান থেকে কি বললাম ভাই, মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম সম্পর্কে জানতে হবে, মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম সম্পর্কে জানতে হবে। এই যে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস আছে এখান থেকে অবশ্যই কি পড়বা, মুখ বধিরতা। তাহলে এখান থেকে অবশ্যই আমাদের কি পড়তে হবে, মুখ বধিরতা। কেমন করে করবা ভাই, চেকার বোর্ডের মাধ্যমে করবা। এখন যদি আমি বলি পরবর্তী এখান থেকে আর কি ইম্পর্টেন্ট টপিক আছে ভাই, আর হচ্ছে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে যে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। তাহলে আমি কি বললাম ভাই, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার কি কি আছে ভাই, এখান থেকে বর্ণান্ধতা, হিমোফিলিয়া, আর একটা আছে থ্যালাসেমিয়া। কি বললাম ভাই, তাহলে এখান থেকে আমি বললাম বর্ণান্ধতা, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া। কোনটা ইম্পর্টেন্ট ভাই, এই বর্ণান্ধতা। এটা সম্পর্কে তোমাকে অবশ্যই জানতে হবে। তাহলে আমরা এখান থেকে কয়েকটা টপিক পেলাম, মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম, মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, এবং তারপর বললাম আমি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার বা হচ্ছে কি আমাদের বর্ণান্ধতা, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া যেগুলো আছে সেগুলা, ঠিক আছে। এবং আরেকটা জিনিস এখান থেকে পড়বা সেটা হচ্ছে এবিও ব্লাড গ্রুপ নির্ণয়। এবিও ব্লাড গ্রুপ নির্ণয়।
কি বললাম ভাই, এবিও ব্লাড গ্রুপ নির্ণয়। দেখো যে জিনতত্ত্ব বিবর্তন থেকে যদি তোমরা এই কয়েকটা জিনিস পড়ো, তাহলে আমার বিশ্বাস যে এর বাইরে আর কোনো কোশ্চেন আসবে না বা হবে না। তোমরা অবশ্যই এখান থেকে ভালো একটা মার্কস ক্যারি করে নিয়ে আসতে পারবা। দেখো একটা জিনিস বলি তোমাদের এখানে ভাই, যে আমি এতক্ষণ পর্যন্ত তোমাদের অনেকগুলো সাজেশন দিলাম বা অনেকগুলো টপিক তোমাদেরকে বললাম। এখন তোমরা যদি এই টপিকগুলো ভালোভাবে না পড়ো, তাহলে কিন্তু তোমরা ভালো ফলাফল নিয়ে আসতে পারবে না। অবশ্যই তোমাকে কষ্ট করতে হবে, কারণ কষ্ট ছাড়া কখনো কি হয় না ভাই, কেষ্ট মেলে না। ঠিক আছে, তো আমি যদি বলি এতক্ষণ পর্যন্ত আমি যে টপিকগুলো দিলাম তোমাদের, এই টপিকগুলো যদি তোমরা পূর্ণাঙ্গভাবে পড়ো, মানে কি সবগুলো যদি তোমরা পড়ো, তাহলে অবশ্যই এবং অবশ্যই তোমরা এখান থেকে 45+ মার্ক নিয়ে আসতে পারবা। অবশ্যই এবং অবশ্যই 45+ মার্ক নিয়ে আসতে পারবা। কেন আসতে পারবা ভাই? কারণ আমার এই সাজেশন যেটা আমরা তৈরি করেছি, এই সাজেশনে অবশ্যই তোমাদের জন্য যে বোর্ড কোশ্চেনগুলো হয়ে গেছে ইতোমধ্যে, ঠিক আছে, সেখান থেকে আমরা দেখছি বা পর্যালোচনা করছি, করার পর দেখছি যে এই টপিকগুলোর বাইরে কখনো বোর্ড কোশ্চেনগুলো করা হয় না। আমরা সেই টপিকগুলোই তোমাদের জন্য এখানে নিয়ে আসছি, এবং যারা অনেক ভালো পড়াশোনা করে তারা এর উপরে অনেক মার্ক পাবা, 45+ আরো ভালো মার্ক পাবা। ঠিক আছে, তাহলে 45+ এর থেকে উপরে মার্ক পাবা তোমরা। এখন দেখো যে আমি বলতেছি যে কেন 45+ মার্ক তোমাদেরকে বলতেছি, কারণ আমি জানি ভাই যে টপিকগুলো আমি দিছি, এই টপিকগুলো ছাড়া আর কখনো এর বাহিরে কোশ্চেন করা সম্ভব না। ঠিক আছে, তো তোমরা কখনো হতাশ হবে না। কেন হতাশ হবে না ভাই? কারণ দেখো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে, আমাদের রিজিক কিন্তু নির্ধারণ করে রাখছে। আমরা কি পারবো আর কি পারবো না সেটা আল্লাহ তাআলা উপর থেকেই ফিক্স করে রাখছে সবকিছু, এবং এর বাহিরে কিছুই হবে না। তো আমরা কখনো হতাশ হব না। কিন্তু আল্লাহ এটাও বলেনি তোমরা শুয়ে শুয়ে ঘুমাও, তোমরা পরিশ্রম যে যেমন করছো ঠিক সেরকম তোমরা ফলাফল পাবা। তো আমার বিশ্বাস তোমরা যারা আজকে এই ক্লাসটা দেখছো বা দেখবা, তারা অবশ্যই যদি এই টপিকগুলো, আমি যে টপিকগুলো তোমাদের পড়িয়েছি, এই টপিকগুলো যদি তোমরা ভালোভাবে পড়তে পারো, দেখবা যে অবশ্যই তোমরা এখান থেকে 45+ মার্ক নিয়ে আসতে পারবা। অবশ্যই এবং অবশ্যই তোমরা এই টপিকগুলো ভালোভাবে পড়বা। কেন পড়বা ভাই? কারণ তোমার যদি পরীক্ষা, আমি এই পাবলিকদের জন্য এখন বলতেছি, কোন পাবলিক ভাই? যারা ফার্স্ট পেপার পরীক্ষা তুলনামূলকভাবে খারাপ করছো, এখন তোমার এখানে প্লাস লাগবে। কেন প্লাস লাগবে ভাই? আমার জিপিএ তো ম্যাটার করে, কারণ হচ্ছে কি ভার্সিটি বলো, মেডিকেল বলো, জিপিএ একটা বড় অংশ জায়গা দখল করে আছে, তাই তো। তো তোমাদের জন্য দ্বিতীয় পত্রের সাজেশনটা আমি রেডি করে ফেলছি। তো এখান থেকে তোমরা যদি পড়ো, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা 2 পত্র মিলে একটা ভালো রেজাল্ট করতে পারবা, এবং তোমরা কাঙ্ক্ষিত সেই ফলটা চাচ্ছ, যে ফলটা চাচ্ছ সেই ফলটা নিয়ে আসতে পারবা। তো আজকের মতো এখানেই আমাদের ক্লাসের শেষ। আশা রাখি তোমাদের পরীক্ষা ভালো হবে, এবং সবাইকে শুভকামনা। ঠিক আছে, আজকে আসসালামু আলাইকুম, ভালো থাকবা সবাই।